তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদার আমাদের ওয়াইটির চীনা সুন্দরী, যার বক্তব্য হচ্ছে সে 2025 সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে এতদিন পরে স্বাধীন হয়েছে। তার আগে পর্যন্ত 2025-এর ফেব্রুয়ারি মাসের আগে পর্যন্ত চীনা সুন্দরী মানে কি ছিল, স্বাধীন ছিল না। এই একটা বছর ধরে চীনা সুন্দরী কিন্তু স্বাধীন, নিজের মতন নিজে চলতে পারছে, নিজের মতন নিজে খেতে পাচ্ছে, নিজের মতন নিজে জিনিস কিনতে পারছে, নিজের মতন নিজে থাকতে পারছে। মানে বলা যায় যখন খুশি, যা খুশি, যেমনভাবে খুশি স্বেচ্ছাচারিতা করতে পারছে। যেই স্বেচ্ছাচারিতার নাম সে দিয়েছে স্বাধীনতা। আজকে এই যে কালকের যে ঘটনাটা শুনলাম, মুড সুইং, কি জন্য মুড সুইং? না পিরিয়ড হয়েছে তাই মুড সুইং। বিশ্বাস করুন, সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকালকার দিনে অনেক জিনিস শুনতে পাই। যেমন আগে এই জিনিসটাকে আমরা কি বলবো, ফ্যামিলির পুরুষ মানুষরা এই জিনিসটা জানুক সেটাই আমরা মানে সংকোচ বোধ করতাম, কিন্তু এখন বর্তমানে পুরো ওয়াইটিতে আমরা দেখতে পাই ঢিন্ডোরা পিটে পিটে, প্রত্যেকটা ব্লগার ঢিন্ডোরা পিটে পিটে তাদের পিরিয়ড হয়েছে পুরো সোশ্যাল মিডিয়ায় একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ঢিন্ডোরা পিটে পিটে লোককে জানায়, ভাই দেখো আমার পিরিয়ড হয়েছে, দেখো ভাই আমার পিরিয়ড হয়েছে। মানে আমি অবাক হয়ে ভাবি, বিশ্বাস করুন যে মানুষ আজকে মানে এটাও স্বাধীনতা। আমার মনে হয় এটা বলে তারা বোঝাতে চায় এটাও আমাদের স্বাধীনতা। একটা সময় এই জিনিসটা বলতে পারতাম না, আজকে প্রাণ খুলে বলতে পারি, ঠিক সিগারেট খাওয়ার মতন, বুঝতে পারছেন? একটা সময় সিগারেট মেয়েরা খেতে পারতো না, এখন প্রাণ খুলে যেখানে সেখানে টানতে পারে, এটাও স্বাধীনতা। ঠিক সেমভাবে এদের অবস্থা এমনই যে এটাও তাদের কাছে তারা বোঝাতে চায় আমরা স্বাধীন নারী, স্বাধীন হয়েছি, আমাদের মানে কি বলবো চিন্তা ভাবনার উন্নতি হয়েছে, আমরা উন্নত মনস্ক হয়েছি। সেই কারণের জন্য আমরা ঢিন্ডোরা পিটিয়ে আজকে বলতে পারি ভাই আমার পিরিয়ড হয়েছে। সেখানে তার মুড সুইং, মানে পিরিয়ড হলে মুড সুইং, এটা মনে হয় বিশ্বাস করুন এই এত বয়সেও, এই এখন যেই এজে দাঁড়িয়ে রয়েছি সেই বয়সেও কোনোদিনও উপলব্ধি করার সময়ই পাইনি। জীবন যুদ্ধের পরিশ্রমের সঙ্গে দৌড়াতে দৌড়াতে মুড সুইং, শরীর খারাপ হলেও যে পিরিয়ড হলেও যে কারো মুড সুইং হয় এটা ভাবিনি, আসেইনি কোনোদিনও মাথায়। কারণ সত্যি কথা বলতে এইসব নিয়ে ভাবার সময়ই পাইনি, কিন্তু এদের কাছে তো অফুরন্ত সময়, এদের কাছে অফুরন্ত সময়। না আছে কাজ, না আছে বাজ, না আছে দায়িত্ব, না আছে কোনো দায়িত্ব পালনের চিন্তা ভাবনা। সকাল হচ্ছে, যখন খুশি খাচ্ছি, যখন খুশি উঠছি, যা খুশি করছি। তারা বসে বসে অলস মস্তিষ্ক শয়তানের বাস, একটা কথা আছে। তো সেমভাবে অলস মস্তিষ্ক আর ওইদিকে হচ্ছে মানে অলস মানুষ, কোনো কাজ নেই কর্ম নেই, বসে থেকে থেকে মুট টাকা যখন ইনকাম করে না, তখন তার দেখবেন এই রকম বিলাসিতা আসে যে শরীর খারাপ হয়েছে আমার মুড সুইং হচ্ছে, এখন রাত্রিবেলায় না আমার চুরমুর মনটা করছে, এই সময় আইসক্রিম মনটা করছে। আজকে একটি মেয়ে দিল্লির মতন শহরে যে কোনো সেইখানে সেরকমভাবে কাউকে জানে না, যার আশেপাশে কেউ থাকে না, এমন কোনো মানুষ নেই। আজকে জানেন আপনারা যে একটা মেয়ের বিপদ কিভাবে হয়। একটা মানে কি বলবো ইনস্টিটিউশন রয়েছে যেখানে একটি মেয়ে পড়তে গেছে, এমন নয় সে রাস্তাঘাটে রয়েছে, একটা ইনস্টিটিউশনে, সে একটা হাসপাতাল যেখানে এত মানুষ চলাচল করছে, সেখানে রাত বিরেতে একটি মেয়েকে শেষ করে ফেলা হলো। সেখানে এই মেয়েটির অবস্থা দেখুন, দুঃসাহস ভাবুন কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে। আজকে স্বাধীনতার নাম করে উশৃঙ্খলতা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে সে দিল্লির মতন শহরে তার আশেপাশে না আছে কোনো চেনা লোক, না আছে কোনো জানা লোক। আজকে ঠাম্মি দাদু যে ছিল, যাদের ভরসায় ওখানে গিয়ে ভাড়া নিয়েছিল, তাদের সঙ্গে সম্পর্ক ইতি করে দিয়েছে। ইতি হয়ে গেছে তাদের সঙ্গে সম্পর্ক। তারপরে যেই দাদা বৌদি তারা থাকে নয়ডায়, তাহলে সেখান থেকে তার ডিস্টেন্স কতটা, 2 ঘন্টার ডিস্টেন্স।
তাহলে সেইখানে দাঁড়িয়ে সে দিল্লির মতন শহরে মাঝ রাত্রি 2টোর সময় ব্লিঙ্কিট থেকে অর্ডার করছে। কি অর্ডার? না, এমন নয় যে আমার এমার্জেন্সি কোনো কিছু এমন দরকার হয়ে পড়েছে যেটা আমার এই মুহূর্তে না হলে নয়। সেখানে সে কি অর্ডার দিচ্ছে? হ্যাঁ, সে দুধ অর্ডার দিচ্ছে, সে পপকর্ন অর্ডার দিচ্ছে, সে ওর নাম কি বলে আইসক্রিম অর্ডার দিচ্ছে, সে কাপ নুডলস অর্ডার দিচ্ছে। ভাবতে পারেন। তারপরে সে বলছে যে মনটা এতটাই মুডটা সুইং হয়েছে যাই কারণে এগুলো খাওয়ার জন্য ভীষণভাবে মন আকুপাকু করছে, তাই রাত্রি 2টোর সময় ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে হ্যাঁ ওই মাঝরাত্রিরে ঘরের দরজা খুলে সে ফ্ল্যাটের নিচে গিয়ে রাস্তা পুরো শুনশান। আপনারা দেখেছেন যে শুধুমাত্র ব্লিঙ্কিটের যেই ছেলেটা ডেলিভারি করতে এসেছিল পার্সেল, শুধুমাত্র সেই ছেলেটা মানে বাইকটা ঘুরিয়ে আসলো, পুরো রাস্তা শুনশান। ভাবতে পারেন আজকে বিপদও তো ঘটতে পারতো। দিল্লির মতন শহরে যেখানে মেয়েরা সেফ নয়, সেখানে কতটা দুঃসাহস হলে এই ধরনের আচরণ করতে পারে, কতটা উচ্ছৃঙ্খল হলে একটা মেয়ে এই ধরনের আচরণ করতে পারে। সেখানে সেটাকে সেই উচ্ছৃঙ্খলতাটাকে সে কিসের তকমা লাগাচ্ছে? না, স্বাধীনতার তকমা লাগাচ্ছে। 2025 সালের আগে প্রচুর টাকা ইনকাম করেছে। 2025 সালের ফেব্রুয়ারি মাসের আগে প্রচুর টাকা ইনকাম করেছে, কিন্তু সে কি হয়েছে? সে কিন্তু স্বাবলম্বী হয়নি। 2000 ফেব্রুয়ারির পর থেকে সে স্বাধীন হয়েছে। সে নিজের রোজগারের টাকা নিজে আজকের ডেটে খরচা করতে পারছে। তাহলে ভাই, আগের স্বামী যিনি ছিলেন, যার সঙ্গে আমরা এই ননখোকা, যার সঙ্গে 5 বছর সংসার করে এসছে, সেখানে নয় জানা গেল, বোঝা গেল যে ননখোকা কঞ্জুস ছিল। ননখোকা টাকা পয়সা ঠিকঠাক করে খরচা করতে চাইতো না। সে সবসময় হাতে টাকা পয়সা রেখে দিতে চাইতো এবং তার ধ্যান জ্ঞান ছিল একটা বাড়ি করা, একটা অট্টালিকার মতন বাড়ি করা, যেই যার কারণের জন্য সে সেভিংস করছিল। আজকের ডেটে এটা পরিষ্কার, যদি আজকে এই ননখোকা চীনা সুন্দরীর চিন্তা ভাবনায় চলতো, তাহলে ননখোকার বাড়িতে ওই বাড়ি করার যুক্ত বলে মনে হয় না। কারণ এর যা লাইফস্টাইল আমরা দেখেছি, ওখান থেকে বেরিয়ে আসার পর থেকে এখনো অবধি যা লাইফস্টাইল দেখছি, তাতে কোনো রকম পরিবর্তন নেই। আজকে ওখান থেকে বেরিয়ে আসার পরে কি করলো? রাতারাতি ভাইরাল হয়ে গেল, রাতারাতি তাকে মানুষ হুমড়ি খেয়ে গিয়ে পড়ে। হ্যাঁ, আজকে দেখুন কত মেয়েরা কি পরিমাণ অত্যাচার সহ্য করে শ্বশুর বাড়ির ঘর করছে, কল্পনা করতে পারবেন না। শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে, সন্তানকে নিয়ে বেরিয়ে যাওয়ার জায়গা নেই বলে আজকে তারা কি পরিমাণ অত্যাচার সহ্য করে শ্বশুর বাড়ির ঘর করছে। সেখানে তার এক অংশ অত্যাচারকে সহ্য করতে হয়নি, তারপরেও সে বেরিয়ে আসার পরে মানুষ তাকে হুমড়ি খেয়ে গিয়ে পড়ে ভিউজ দিয়েছে, তাকে আর্নিংয়ের জায়গা করে দিয়েছে যে না, তোমার পাশে আমরা সবাই আছি, তুমি আর্নিং করো। সেখানে প্রথম মাসেই 86,000 টাকা প্রথম মাসে ইনকাম করেছে। আর তার সঙ্গে যে অ্যাডভার্টাইজগুলো পেয়েছে, প্রমোশন ভিডিও, সেগুলোর থেকে আলাদা ইনকাম করেছে মাস গেলে 30-40 হাজার টাকা। তারপরেও এর উচ্ছৃঙ্খলতা এমন পর্যায়ে পৌঁছেছিল, সেখানে একটা পয়সা সে রাখতে পারেনি। কিন্তু এই টাকাটা রাখতে না পারার জন্য দায়ীটা কে ছিল বলুন তো? কে ছিল দায়ীটা? প্রত্যক্ষভাবে দায়ী ছিল এই মেয়েটি, আমাদের চীনা সুন্দরী। তার উচ্ছৃঙ্খল জীবনযাপন, তার ভুল সিদ্ধান্ত, তার হঠকারী সিদ্ধান্ত, সে দিনের পর দিন হঠকারী সিদ্ধান্ত নিয়ে গেছে। তার হঠকারী সিদ্ধান্তের জন্য তার বাচ্চাটা আজকে অনাথ হয়ে গেছে। সেইখানে তার বিন্দু মাত্র সেই বাচ্চার জন্য তার কোনো রকম দায়বদ্ধতা নেই। একটা বাচ্চাকে পৃথিবীতে আনার পরে সেই বাচ্চাটার প্রতি তার মায়ের কোনো দায়বদ্ধতা নেই। ভাবতে অবাক লাগে, বিশ্বাস করুন, ভাবতে অবাক লাগে। তার বক্তব্য কি? আজকে আমি স্বাধীন হয়েছি, যেই স্বাধীনতায় আমার সন্তান আশেপাশে নেই, যেই স্বাধীনতায় আমার বাচ্চাকে আজকে অনাথ হয়ে ঘুরতে হচ্ছে, স্বাধীন হয়েছি আমি। আমার মনে হয় না কোনো প্রকৃত মা এরকম স্বাধীনতা চাইবে, যে স্বাধীনতায় তার সন্তানকে অনাথের মতন জীবনযাপন করতে হবে, যে স্বাধীনতায় তার বাচ্চার জীবনটা দুর্বিষহ থেকে দুর্বিষহ হয়ে যাবে। আমার মনে হয় না কোনো মা এরকম স্বাধীনতা চাইবে, একমাত্র স্বার্থপর মা ছাড়া, যে নিজের স্বার্থ, নিজের ভালো লাগা, নিজের মন্দ লাগার বাইরে কোনো কিছু চিন্তা করবে না, সে মা ছাড়া কোনো মা এই ধরনের স্বাধীনতা চাইবে। সেখানে দাঁড়িয়ে আজকে একটি মেয়ে মুক্ত কণ্ঠে স্বীকার করছে, আজ আমি স্বাধীন, আজ আমি নিজের মতন নিজে সবকিছু করতে পারছি। কিন্তু
বারবার তখন আমি একটাই প্রশ্ন আমার করতে ইচ্ছা করেছে, এতদিন তাহলে ওই শ্বশুর বাড়ি থেকে মানে বেরিয়ে আসার পরে এই যে এত টাকা রোজগার করলি, তারপরে স্বাধীন হতে পারলি না কেন? কিসের জন্য স্বাধীন হতে পারলি না? সেখানে তো তুই তোর মতন একজনকে পছন্দ করেছিলিস, যেখানে তুই একেবারে মুম্বাই নগরীতে একেবারে স্বপ্নের জগতে ভাসবি বলে একদম নেভি মার্চেন্ট নেভির একজন একেবারে তোর ওর নাম কি বলে ইঞ্জিনিয়ারকে বিয়ে করেছিস, এবং সেখানে দাঁড়িয়ে তার মানে কি বলবো ওখান থেকে নিয়ে আসে তোকে একেবারে মুম্বাই নগরীতে রাজরানী করে রাখবে, মুম্বাই শহরে একেবারে পটের বিবি সেজে থাকবি, এইসব ভেবেছিলিস। তারপরেও নিজে লাখ লাখ টাকা ইনকাম করেছিস। সেই লাখ লাখ টাকা ইনকামে তোর চুলচুলানির জন্য বলবো, তোর চুলচুলানির জন্য কি করেছিস? তার হাতে সমস্ত ক্ষমতা হস্তান্তর করেছিস। কিসের জন্য? কোন চুলকানির জন্য ভাই? কোন চুলকানির জন্য সেটা বল। কোন চুলকানির জন্য? যে আরেকটা যেই পুরুষটাকে তুই একটা পর পুরুষ, যার প্রতি এত চুলকানি তোমার উঠেছিল যে যেই চুলকানির জন্য তুমি বাড়ির থেকে নিজের সন্তানকে ফেলে দিয়ে সেই চুলকানির ইসেতে তুমি বেরিয়ে এসছো, এবং তারপরে কি করেছো? বেরিয়ে এসে তাকে বিয়ে বিয়ে খেলা খেলেছো। ভাই সবাই জানে যে একটা ওর নাম কি বলে ডিভোর্স না হলে কখনো আরেকটা বিয়ে সম্পূর্ণ হয় না। তাহলে যে কেউ যাকে তাকে সিঁদুর পরিয়ে দিয়ে বউ বানিয়ে একদম রাখতে পারতো। সেখানে কি করলে? একটা বিয়ে বিয়ে খেলা খেলে ফেললে। তোমার তস হইল না, বিয়ে বিয়ে খেলা খেলে ফেললে। আজকে তুমি একা বলছো, আজ আমি 2025-এর ফেব্রুয়ারির পর থেকে আমি একা জীবন পালন করছি। এই একা জীবনটা যদি 2025-এর আগে করতে, আজকে তোমার বাচ্চাটা অনাথ হতো না। আজকে তোমার বাচ্চার রাইট তুমি পেতে, তোমার বাচ্চাকে দেখার রাইটস তুমি পেতে, এইভাবে ছেড়ে দিতে হতো না। তোমার কুকীর্তির জন্য আজকে বাচ্চাটা অনাথ হয়ে গেল। কোথাও মনের কোণে দাগ কাটে না? কোথাও মনের কোণে দাগ কাটে না? একটা ভুল সিদ্ধান্তের জন্য তোর বাচ্চাটা আজকে তোর কাছ থেকে হাতছাড়া হয়ে গেল। কি দোষ করেছিল রে বাচ্চাটা? কি দোষ করেছিল বাচ্চাটা? যেই বাচ্চাটা জানতেই পারলো না কি অপরাধের জন্য তো সে এত বড় শাস্তি পাচ্ছে। কি অপরাধ তার কি অপরাধ? কার কাছে গিয়ে প্রশ্ন করবে যে আমার কি অপরাধ? কিসের জন্য আজকে আমি মাতৃহারা হলাম? কিসের জন্য মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হলাম? দিতে পারবি কোনোদিনও উত্তর? যেদিন সন্তান এসে দাঁড়াবে দিতে পারবি উত্তর? স্বাধীনতা মারাচ্ছিস। স্বাধীন হয়েছি আমি, স্বাধীন হয়েছি। এতদিন যে ইনকামগুলো করেছিস তখন স্বাধীনতা অর্জন করতে পারিসনি কেন? কেন পারিসনি? কেন দিয়েছিস একটা পরপুরুষের হাতে সমস্ত কিছুর ক্ষমতা? তোর সোশ্যাল মিডিয়ার সমস্ত অ্যাকাউন্টের দায়ভার তোর উপরে দিয়ে দিয়েছিস। তোর ইমেল, তোর জিমেল, তোর ইউটিউবের পাসওয়ার্ড, তোর ফেসবুকের পাসওয়ার্ড, ইভেন তোর ওর নাম কি বলে ওই যে ব্যাংকের টাকা পয়সার কিউআর কোড, সেগুলো পর্যন্ত তুই তার হাতে তুলে দিয়েছিস। কত টাকা কোন খাতে উঠছে গিসে হচ্ছে তুই দেখতে মানে দেখার প্রয়োজন মনে করছিস না। উপরন্তু নিজের টাকায় ভাই এত চুলকানি তোর, নিজের টাকায় তার গিয়ে কি করলি? বাড়ি ঘর পর্যন্ত করে দিলি। যেই জমিটার উপরে বাড়ি করছে সেই জমিটা ছেলেটির নামেই নয়, এবং যাকে বিয়ে করেছিস সেই বিয়েটা লিগাল বিয়ে নয়। তারপরে সেখানে গিয়ে তোর চুলকানি মারানোর জন্য কি করলি? তুই লাখ লাখ টাকা খরচা করে তাকে তার বাড়ি অট্টালিকা বানিয়ে দিলি। ভাঙাচোরা বাড়ির থেকে তার ফলস সিলিং, তার একেবারে সেই রকম ওয়াল প্রিন্টিং থেকে শুরু করে সব তুই করে টোরে একদম সেখানে টাকা পয়সা ঢাললি। আজকে সেই টাকা পয়সাটা নিজের বাড়িতেও ঢালিসনি, নিজের বাবা মা নিজের বাপের বাড়িটাও ঠিক করতে ঢালিসনি। তারপরে কি করেছিস? বাকি টাকা নিজের শখ শৌখিনতা পূরণ, মায়ের শখ শৌখিনতা পূরণ, বৌদির শখ শৌখিনতা পূরণ, দাদার শখ শৌখিনতা পূরণ, বাবার শখ শৌখিনতা পূরণ, ঠাম্মির শখ শৌখিনতা পূরণ, এইসবে তুই ঢেলেছিস। তাহলে তুই বলছিস তোর আর্থিক স্বাধীনতা ছিল না। কার জন্য ছিল না সেটা বল। যে আমার ভুল সিদ্ধান্তের জন্য আমার আর্থিক স্বাধীনতা ছিল না। আমি একটা কুলাঙ্গারকে আমার সঙ্গে নিয়ে চলছিলাম, তাই আমার আর্থিক স্বাধীনতা ছিল না। যে কুলাঙ্গার তোর পেছন মেরে একেবারে তোর টাকা পয়সা নিয়ে পগার পার দিয়েছে। আর যখন টাকা পয়সা মেরে দিয়েছে তখন তোর টনকটা নড়েছে। ভাই এ তো আমাকে খেতে এসছে, এ তো আমাকে চুষতে এসছে। তার আগে তোর মানে পেছন মেরে
ও যে নিজের বাড়ি করেছে মাসে মাসে, হ্যাঁ, সংসার খরচের নাম করে 5,000 টাকার মুদি সদাইয়ের নাম করে 5,000 টাকা নিয়েছে, সেগুলো তোর কোনো কিছুতেই তোর কিছু হয়নি, হ্যাঁ, কোনো কিছুতেই তোর কিছু হয়নি। আর একা ছিলাম, তখন এই নাটকটা করেছিলিস, আমি একা ছিলাম, আমি একা ছিলাম, আমি একা ছিলাম, কিন্তু সেটা পরবর্তীকালে প্রমাণ হয়েছে যে তুই একা কোনোদিনই ছিলিস না। আবার দিল্লিতে গিয়ে সেই এক নাটক শুরু করেছিস। আজও আমি একা, একটা বছর হয়ে গেল, 2025-এর ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত আমি একা জীবনযাপন পালন করছি, সেখানে কোনো পুরুষ নেই। সেটা তো পরবর্তী সময় যত যাবে তত প্রমাণিত হবে তুই একা আছিস না তুই দোকা আছিস। কারণ অনেক জায়গায় তোর কর্মকাণ্ডের মধ্যে অনেক অসঙ্গতি দেখা গেছে। তুই ফ্ল্যাটের থেকে মালপত্র শিফট করলি, তোর মালপত্র কে শিফট করছে, তোর মালপত্র ওপর থেকে নামাতে তোকে কে সাহায্য করছে, কিছুই তুই দেখাসনি, কিছুই দেখাসনি। তোর মালপত্র সরে যাচ্ছে, একটু একটু করে তোর দাদার বাড়িতে সরছে মালপত্র, কিন্তু কে নিয়ে যাচ্ছে, কে তোর মালপত্র নিয়ে যেতে সাহায্য করছে, কিছুই তুই দেখাচ্ছিস না, দেখাচ্ছিস না। তুই ভাব দেখাচ্ছিস তুই সমস্তটাই একা করছিস, সমস্তটাই একা করছিস। রাত্রি সন্ধ্যাবেলায় একটা দুধের প্যাকেট নিয়ে আসলি, যেখানে তোর ফ্রিজ নেই সেখানে তোর দুধের প্যাকেট একটা তুই নিয়ে আসলি, তারপরে সেই দুধের প্যাকেট মাঝরাত্রির যেতে না যেতেই তোর দুধের প্যাকেট শেষ হয়ে গেল। তারপরে তুই কি করলি, আবার একটা দুধের প্যাকেট মাঝরাত্রিরে অর্ডার করলি। তুই এই ঠান্ডার মধ্যে দিল্লির মতন শহরে তুই বসে বসে কি করছিস, আইসক্রিম খাচ্ছিস, হ্যাঁ, ঠান্ডা আইসক্রিম খাচ্ছিস, কি না তোর মুড সুইং হচ্ছে। বিশ্বাস কর, আমরা না জীবন যুদ্ধে চলতে চলতে না এইসব ভাবার সময়ই পাই না, ভাবার সময়ই পাই না। মুড সুইং, পিরিয়ড হলে মুড সুইং হয়, এসব ভাবারই সময় পাই না। বাচ্চার পেছনে দৌড়াতে দৌড়াতে, নিজের জীবন যুদ্ধের সঙ্গে দৌড়াতে দৌড়াতে। আর তোদেরকে দেখ, হ্যাঁ, ইউটিউবে কাজ করছিস, বসে বসে গুলতানি মারছিস, আর মাস গেলে মোটা মোটা টাকা পাচ্ছিস, সেই কারণের জন্য মাঝরাত্রিরে উঠে ওই মুড সুইংয়ের ভণ্ডামিটা করতে পারছিস, করতে পারছিস। আজকে পরিশ্রম করে ইনকাম করলে না এইসব মুড সুইং মারানোর সময় পেতিস না, সময় পেতিস না। আজকে যদি বাচ্চার প্রতি পুঙ্খানুপুঙ্খ দায়িত্ব পালন করতিস না, এইসব মুড সুইংয়ের ভণ্ডামি দেখানোর সময় পেতিস না। জিজ্ঞেস করে আয় প্রত্যেকটা মায়েদের, তারা এইসব পিরিয়ড হলে এইসব করার, মানে মুড সুইংয়ের নাম করে এইসব করার সময় পায় কিনা। আজকে তোর বৌদি সেম, যদি তোর বৌদির তো পিরিয়ড হলে প্রচণ্ড প্রবলেম হয়, মেয়েটার পেটে যন্ত্রণা হয়, আমরা দেখেছি, হ্যাঁ, সে যদি আজকে মুড সুইংয়ের নাম করে, হ্যাঁ, আমার আজকে মুড সুইং হচ্ছে, আমি রান্না বান্না কিচ্ছু করবো না, সংসারের কোনো কাজকর্ম করবো না, ভাই বসে থাকবো, বসে থাকবো, তোমরা কাজ করে আমাকে এনে খাওয়াবে, এবং তারপরে কি করবে, আমার মুড সুইং হয়েছে, রাত দুপুরে ব্লিঙ্কিট থেকে আমার এটা খেতে ইচ্ছা করছে, আমার ওটা খেতে ইচ্ছা করছে, আমার সেটা খেতে ইচ্ছা করছে, আমাকে এনে হাজির করবে। মানবি? তুই মানবি না তোর মা মানবে না তোর দাদা মানবে? কে মানবে ভাই? মানবে? কেউ মানবি না। আজকে নিজে করছিস তার জন্য মানছিস, কিন্তু এটাই যদি আজকে তোর বৌদি করে, দেখবি ওর থেকে অসভ্য মেয়ে তোদের ফ্যামিলিতে আর কেউ থাকবে না। তখন ও হয়ে যাবে একেবারে নোংরা একটা মহিলা, এবং সে হচ্ছে কি, সংসারে একেবারে সংসারটা আমাদের তছনছ করে দিল। অথচ সে যদি আঙুল তুলে বলে, দিদি আমি তো এটা তোমার কাছ থেকেই শিখেছি, আমি তো এটা তোমার কাছ থেকেই শিখেছি, এই ননদকে যদি বলে যে এটা তো আমি তোমার কাছ থেকেই শিখেছি, তুমিই তো শিখিয়েছো যে মাঝরাত্রিরে মুড সুইং হলে এরম এরম করতে হয়, কিছু বলতে পারবি উত্তরে? তাকে উত্তরে কিছু বলতে পারবি? স্বাধীনতা অর্জন করেছিস। সেও যদি বলে যে না, আমিও স্বাধীনতা অর্জন করতে চাই তোমার মতন, আমিও চাই তোমার মতন এইরকম লাইফ লিড করব, দুপুর 2টোর সময় ঘুম থেকে উঠবো, উঠে এক মগ চা নিয়ে বা কফি নিয়ে বসবো, হ্যাঁ, তারপরে বেলা 4টের সময় গিয়ে খাবো, তারপরে সন্ধ্যা হলেই জামা কাপড় পরে কোনো মেলায় চলে যাব, নালে কোনো মলে চলে যাব, না হলে কিছু না পেলে রাস্তায় ঘুরে বেড়াবো, কোথাও গিয়ে ফুচকা খাবো, কোথাও গিয়ে মোমো খাবো, কোথাও গিয়ে ঘুগনি খাবো, এইভাবে লাইফস্টাইল লিড করব। তোর দাদার সংসারটা সংসারের জায়গায় থাকবে তো? থাকবে? হ্যাঁ, থাকবে না। সংসার জীবন পালন করতে গেলে এই রকম উশৃঙ্খলতা দিয়ে সংসার জীবন পালন হয় না। স্বামী স্ত্রীর সম্পর্ক, হ্যাঁ, বন্ডিংটা এমন হয় যে দুজন দুজনের পরিপূরক, একজন আরেকজনের চিন্তা ভাবনাকে সম্মান করবে, হ্যাঁ,
দুজনই দুজনের কথা রাখবে, আমি কারো কথা শুনবো না, আমি কারো মতে চলবো না, আমি আমার কথাই শেষ কথা, এই রকম বলে আর যাই হোক সংসার জীবন পালন হয় না। আর একা থাকার যে ধ্যাষ্টামিটা দেখাচ্ছিস না, এই একা থাকার ধ্যাষ্টামিটা, হ্যাঁ, আর একটু বেশি দিন দেখা, তারপরে এইসব কপচানিগুলো কপচা। জীবনে একা থাকার জন্য যে সংযম দরকার সেটা আছে তোর? আছে? হ্যাঁ, আছে, সেটা তোর নেই সেটা। যদি সেটা থাকতো, ওই যে বললাম, তাহলে তোর বাচ্চাটা আজকে অনাথ হতো না, আজকে তোর বাচ্চার রাইট তোকে এইভাবে ছেড়ে দিতে হতো না বিনা যুদ্ধে। কারণ তোর মুখই নেই তো, তুই এমন অপকর্ম করে রেখেছিস, বাচ্চা চাইতে যাওয়ার জন্য বা বাচ্চাকে দেখার জন্য রাইটসটাও চাইতে যেতে পারিসনি তোর অপকর্মের জন্য। কারণ তুই জানিস তুই যখনই ওখানে যাবি সেই অধিকার দাবি করতে, তুই উল্টো হুড়কো খেয়ে আসবি, তাই জন্য তুই সেটা যেতে পারিসনি। কেন পারিসনি? ওই যে বললাম, একা থাকার ক্ষমতা তোর ছিল না। যদি থাকতো আজকে তোর বাচ্চাটা অনাথ হয়ে ঘুরতো না, আজকে তোর বাচ্চাটা তোকে দেখতে পেত, আর সেও জানতো তার মা এই পৃথিবীতে কোথাও না কোথাও তার জন্য অপেক্ষা করছে, আজ না হোক কাল আমার মায়ের সঙ্গে আমার মিল হবে। আজকে তোর জীবনযাপনটা পুরো উচ্ছৃঙ্খলতায় ভরে গেছে। তোর ব্লগ দেখলে মানুষ নেগেটিভ জিনিস ছাড়া কোনো কিচ্ছু শিখতে পারে না, কোনো পজিটিভ জিনিস তুই দেখাতে পারিস না সোসাইটিতে। আজকে বাচ্চা ছেড়ে এসে একটা মেয়ের জীবন ডে বাই ডে কিভাবে উচ্ছৃঙ্খল থেকে উচ্ছৃঙ্খলতর হয়ে ওঠে সেটার জলজান্ত প্রমাণ হচ্ছে, উদাহরণ হিসাবে তুই নিজেকে তুলে ধরেছিস। আজকে বহু মানুষ তোকে বোঝাতে তাদের থুতু উঠে গেছে তোকে সৎ বুদ্ধি দিতে তুই একান দিয়ে ঢুকিয়েছিস, একান দিয়ে বের করেছিস। কোনো সময় তাদের কথা শোনার প্রয়োজনই মনে করিসনি। বলছে বলুক গিয়ে, ভাটের গল্প দিচ্ছে দিক গিয়ে, আরেক সমালোচকরা বলছে বলুক গিয়ে, আমার ভিউয়ার্সরা বলছে বলুক গিয়ে, আমাকে তো আলটিমেটলি দিনের শেষে ভিউজ দিচ্ছে। আস্তে আস্তে দিন যাচ্ছে, ভিউজ তলানিতে গিয়ে ঠেকছে। তুই কি করছিস? টাইটেলে খেলছিস, থাম্বনেলে খেলছিস। এখন হঠাৎ করে এআই দিয়ে থাম্বনেল বানানো শুরু করেছিস, যদিও আমার মনে হয় না ওই থাম্বনেলগুলো বানানো তোর যোগ্যতায় কুলিয়েছে, কারণ তুই থাম্বনেলই বানাতে জানিস না। তারপরে আবার এআই দিয়ে থাম্বনেল, হ্যাঁ, এক এক সময় এক এক রকম থাম্বনেল বানিয়ে দিচ্ছিস, থাম্বনেল পাল্টে দিচ্ছিস। ভিউজ টানতে পারছিস কি এসব করে? ভিউজ টানতে পারছিস না ভিউজ টানতে। হ্যাঁ, তার জন্য কি করেছিস? আবার সমালোচনা ছুটতে বসেছিস, কারণ তুই বুঝে গেছিস সমালোচনা ছাড়া তোর ব্লগ মানুষ গিয়ে দেখবে না। ওইসব বলবি তবেই গিয়ে তোর ভিউজ বাড়বে, নচেত তোকে দেখার ইন্টারেস্ট মানুষ হারিয়ে ফেলেছে। এবং সমালোচকরাও তোকে নিয়ে সমালোচনা করতে তারাও ইন্টারেস্ট বোধ করছে না, কারণ তোর এই উচ্ছৃঙ্খল জীবনযাপন তারাও দেখতে ক্লান্ত, তোকে বোঝাতে তারা ক্লান্ত, তোকে সৎ বুদ্ধি দিতে তারা ক্লান্ত। আর স্বাধীনতার নামে, হ্যাঁ, যেটা করছিস এটা স্বাধীনতা নয়, এটাকে ধ্যাষ্টামো করা বলে, এটাকে উচ্ছৃঙ্খলতা বলে, যেটা স্বাধীনতার তকমা লাগিয়ে তুই মার্কেটে বেচার চেষ্টা করছিস। যাই হোক বন্ধুরা, এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।